দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সীমান্তে সর্বোচ্চ অ্যালার্ট জারি করল বিএসএফ। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিস্থিতি এবং একাংশ বাংলাদেশিদের ভারত বিদ্বেষের কথা মাথায় রেখে অপস অ্যালার্ট শুরু করা হয়েছে বলে জানা যায়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এক বাংলাদেশি সেনাকর্তার বয়ান হাস্যকর না ভয়ঙ্কর তা বোধগম্য হচ্ছে না ভারতের অনেকেরই। বিএসএফ কে সাইজ করার জন্য আমি যথেষ্ট, কোট আনকোট বললেন বিজেপির কর্নেল গোলাম কিবরিয়া। আসুন একবার দেখে নিই আমরা ঠিক কি বলেছিলেন উনি। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি ক্ষমতায় আসীন হয়ে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার যে হুঙ্কার ছেড়েছিলেন মোহাম্মদ ইউনিস, সেই একই সুর এখন বিজেপি কর্তার কণ্ঠে। বিএসএফ কে সাইজ করার জন্য উনি নাকি একাই যথেষ্ট। তা এখন প্রশ্ন হচ্ছে, রাত পোহালেই দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস, বিজেপির কর্নেল গোলাম কিবরিয়ার এই বক্তব্য কতটা সিরিয়াসলি নিচ্ছে ভারত? প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার কতটা আশঙ্কা করা হচ্ছে? বিএসএফ এর অপস অ্যালার্টের ফলে কতটা নিশ্চিন্তে থাকতে পারে সীমান্তের এলাকাবাসীরা? দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে এই চাপানোতর কিভাবে কমবে? পাশাপাশি বাংলাদেশ কবে পাবে জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার? এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সীমান্তের নিরাপত্তা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। স্বাগত অভিজিৎ বাবু আপনাকে। নমস্কার। ডক্টর চন্দ, হাস্যকর না ভয়ঙ্কর বিজেপির যে কর্নেল গোলাম কিবরিয়ার বক্তব্য কতটা সিরিয়াসলি নিচ্ছে ভারত? এটা সিরিয়াসলি নেওয়ার কোনো ব্যাপারই না, কারণ ওনার যে মূল ব্যাপার কোথায় বলছেন, উনি বাংলাদেশি বলছেন। কাদের বলছেন? সীমান্ত এলাকার লোকেদের বলছেন, গ্রামবাসী বলছেন আপনারা আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না। অর্থাৎ ওই সীমান্ত অঞ্চলের গ্রামবাসীরা বিজেপির উপরে ভরসা রাখতে পারছেন না। আচ্ছা, যে তাদের সীমান্তে বিজেপি আদৌ কত কি করতে পারবে। ফলে বারবার দেখতে পাচ্ছি আমরা গ্রামবাসীরা চলে আসছে ভারত বর্ডারে এসে অনেক ঝামেলা করছে। আচ্ছা, তো সেটার থেকে বাঁচার জন্য বিজেপি এই কথাটি বলেছে লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। অর্থাৎ আমাকে দেখতে হবে এটা কোথায় বলেছে, বাংলাদেশে। কে বলেছে? বর্ডার গার্ডের একজন সদস্য বিজেপির। কাদের উদ্দেশ্যে বলেছে? বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেছে। কেন বলেছে? অর্থাৎ আপনারা অনর্থক সীমান্তে ব্যাঘাত ঘটাবেন না। আচ্ছা, তার জন্য উনি বলেছেন। অর্থাৎ ওইখানে গ্রামবাসীরা ওনাদের যে সিকিউরিটি ফোর্স বিজেপি তার উপর ভরসা না রেখে নিজেরা অনেক কিছু করবে ভাবছিল বা ব্যাঘাত ঘটাতে পারতে পারে, এখনো পারে। যার জন্য বিজেপি থেকে যেও না, আমরা আছি। ওদের মনোবল বৃদ্ধি করার জন্য কথার কথা এটা উনি বলেছেন। অতএব এটাকে আর অত সিরিয়াসলি নেওয়ার আমার মনে হয়। তাহলে এখানে গ্রামবাসীদের বা বাংলাদেশি নাগরিকদের আশ্বস্ত করার জন্য, ওই এলাকার তাদের আশ্বস্ত করার জন্য উনি তাহলে এই ধরনের বক্তব্য রেখেছেন যে বিএসএফ কে উনি একাই সাইজ করতে পারেন এবং ওনার শক্তির উৎস হচ্ছে 18 কোটি মানুষের পাশে থাকা, ওনার পেছনে 18 কোটি মানুষ থাকা। তাহলে উনি এমন একটি সীমান্তরক্ষী বাহিনীকে সাইজ করার কথা বলছেন যাদের পেছনে 140 কোটির উপর নাগরিক বা দেশবাসী রয়েছেন। মানে এটা কি শুধুই তাদেরকে আশ্বস্ত করার জন্য আপনি বলছেন, না ওনার পেছনে সেই মোহাম্মদ ইউনিসের যে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার যে শুরুতেই বসে যে হুঙ্কার উনি ছেড়েছিলেন যে বাংলাদেশের দিকে তাকালে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে ছাড়বেন, সেটারই মানে ওই যে
রক্তে বয়ে গেছে সেই কথা, এখন রক্ত ফুটছে সেই কথার জেরে, এমনই হচ্ছে না তো এটা? ওনারা আগস্ট মাসে ক্ষমতায় এসছেন, এখন প্রায় জানুয়ারি শেষের দিকে, এমনকি কিছু ক্ষমতায় আসেননি, বসে পড়েছেন। আচ্ছা, বসে পড়েছেন, ওকে, বসে পড়েছেন। তাই যদি ধরে নিই আমরা, তাহলে প্রায় 5-6 মাস হয়ে গেল তো, তাই না? হয়ে গেছে। কিছু কি ঘটাতে পেরেছেন? সাংঘাতিক কিছু বাংলাদেশ থেকে আমাদের এখানে উত্তর পূর্বে বা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের পার্শ্ববর্তী যে আমাদের ভারতীয় অঞ্চলগুলো আছে, বাংলাদেশের দুরবস্থা এখন। বরং আমরা দেখতে পাই এইসব বলছেন কেন, আমরা এটা বুঝতে পারছি বাংলাদেশের এখন খুবই দুরবস্থা। উনাদের এখন কোনো কিছুই নেই, দ্রব্যমূল্য দ্বিগুণ বা 3 গুণ একদম। ওইখানে শিল্প সব প্রায় বন্ধ, কারণ ওইখানে কোনো সুস্থ স্বাভাবিক সিকিউরিটি নেই। রাত্রেবেলা দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুলিশ এখনো ঠিকভাবে টহল দিতে পারছে না, ফলে ওইখানে শিল্পর কারখানা বন্ধ, হাতে টাকা নেই, লোকেরা ক্ষিপ্ত হয়ে আছে। অতএব নজর ঘোরানোর জন্য প্রতিদিন কিছু না কিছু উল্টোপাল্টা বক্তব্য ওনারা বলছেন, ওরা বাধ্য হচ্ছেন বলতে, যাতে লোকেদের মন যেন ওই দিকে থাকে। এটা হলো মূল ব্যাপার। ওকে, এখন অভিজিৎবাবু, এই যে প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কা কি আছে বলে মনে হয়, এবং যার জন্য বিএসএফ এর এই যে অপস অ্যালার্ট চলছে, অপারেশন অ্যালার্ট চলছে, সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, বিএসএফ সীমান্তে জারি করেছে, এবং এর ফলে সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তারা কতটা নিশ্চিন্ত আছেন বলে আপনার মনে হয়? যতটুকু আমার ধারণা এবং বিশ্বাস, ভারতবর্ষে বিএসএফ যথেষ্ট শক্তিশালী এবং এটা প্রফেশনাল সংস্থা। ভারতবর্ষের যে সিকিউরিটি ফোর্স আছে ওরা কিন্তু আন্তর্জাতিক মানের থেকেও ভালো, কারণ ওরা বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে সিকিউরিটি ফোর্স গুলো যায়। ফলে এই নিয়ে আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই। তবু আমাদের সতর্ক থাকা দরকার, কারণ ভারতবর্ষ এই দক্ষিণ এশিয়া তথা এশিয়াতে এখন সবচেয়ে সুস্থির, শান্তি, সব দিক দিয়ে ভালো অবস্থায় রয়েছে। এটা অনেকের সহ্য হচ্ছে না, ফলে হয়তো বা কিছু হলেও করতে পারে যাতে ভারতকে একটু যাতে ব্যতিব্যস্ত করা যায়। এটা ওই মশার কামড়ের মতো আর কি, ব্যাপারটা কিছু হলো ওইটুকুর বেশি হবে না। মানে প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের জন্য একটা গৌরবের দিন, অবশ্যই আমাদের দেশের জন্য, এবং এই দিনটিকে কলঙ্ক করার জন্য বা একটা দাগ কাটার জন্য, সেই দিনটিতে একটা কালো দাগ ফেলার জন্য হয়তো কোনো ধরনের এই ধরনের প্রয়াস করলেও করা হতে পারে, কিন্তু তার জন্যই অপস অ্যালার্ট, অপারেশনাল অ্যালার্ট, সর্বোচ্চ সতর্কতা সীমান্তে কিন্তু জারি করেছে গত 23শে জানুয়ারি থেকে বিএসএফ, এবং সেটা 31শে জানুয়ারি অবধি চলবে। এবং এই সতর্কতার জন্য অবশ্যই শুধু সীমান্তে যারা গ্রামবাসীরা রয়েছে তারাই নয়, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক সুরক্ষিত, এবং সেটাই কিন্তু বারবার আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা বলছে। এখন অভিজিৎবাবু, এই যে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে, আর এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘটছে একের পর এক ঘটনা। আমরা সেটা ত্রিপুরাই হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক, আসামে হোক, একের পর এক ঘটনা আমরা দেখছি। কোথাও বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা হচ্ছে, তো কোথাও এখন দেখা যাচ্ছে যে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বিএসএফ, সেই বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ, কোথাও অবৈধ বাঁধ নির্মাণ করছে, কোথাও ফসল চুরিকে কেন্দ্র করে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে। এখন আবার সম্প্রতি বাংকার খুঁজে পাওয়া গেছে, এবং সেই বাংকারে ফ্যান্সি ড্রিল, ব্রাউন সুগারের মতো, এবং ইভেন কি এসিও পাওয়া গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে এই চাপানোতর কিভাবে কমবে? এটা কি পাচার বাণিজ্যকে কেন্দ্র করেই কি এই এতটা উত্তেজনা, না এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে মনে হয়? দেখুন, বাংলাদেশের থেকে আমরা প্রায় দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, ত্রিপুরায় পড়ছে, আসামে পড়ছে, পশ্চিমবঙ্গে পড়ছে। একদম। তার মানে যারা বাংলাদেশের লোকেরা তারা নিজেরাই বাংলাদেশ থেকে চলে আসতে এসে ভারতবর্ষে, মানুষ কখন নিজের বাড়ি ঘর পরিবার ছেড়ে চলে আসতে চায়, এক হয় সিকিউর সুরক্ষা, আর যে পেটে ভাত না থাকে, আর যদি কাজের কোনো সুযোগ না থাকে। বাংলাদেশের এখন দিনকে দিন যে অবস্থায় গেছে, বাংলাদেশে এখন লোকেরা দুবেলা খাওয়া যা জুটবে কিনা এখন সন্দেহ। অতএব এই মুহূর্তে এই এশিয়াতে ভারত একটি প্রচন্ড শক্তিশালী দেশ আর্থিকভাবে, এবং ভারতের দিনকে দিন শিল্প সব দিকে বেড়ে উঠছে।
পৃথিবীতে। ফলে ওইখানে লোকেরা এখন চাইছে লুকিয়ে চুরি এখানে কিছু খেয়ে যাতে বাঁচতে পারে। এখন বাংলাদেশ বিএসএফ যদি বা বর্ডারে বেড়া দিয়ে দেয় তাহলে তো মানব পাচারটা বন্ধ হয়ে যাবে। তার মানে বাংলাদেশের অসুবিধা হবে, এক। দুই, যদি ওইখানে জিনিসপত্রের দাম বেড়ে যায়, দুর্মূল্য হয়, অর্থনীতির ভাষাতে যেখানে দাম বেশি সেখানে লাভের জন্য আমাদের পণ্য যাবে। অতএব বর্ডারের যে আপনি যেটা বলছেন কালোবাজারি বা ব্ল্যাকিং যে আমরা বলি, সেটা একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রচুর ভারত থেকে জিনিস বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা চলছে, শুরু হয়ে গেছে অলরেডি, কারণ তাদের কিচ্ছু নেই সেইভাবে এখন। আচ্ছা, সেটা বন্ধ হয়ে যাবে। ফলে ওই অঞ্চলের লোকেদের কাজ নেই, যারা সীমান্ত অঞ্চল ছিল তারা এই কাজটাও কিছু ইনকাম করতে পারতো, যারা কালোবাজারি করে একদম সেই অর্থে কিছু খাবার টাবার স্মাগলিং এটা ওই দেশে ঢুকতো, দামটা একটু হতো। ফলে বাংলাদেশের ওরা ইচ্ছা করে এটা আমার মনে হয় করছে যাতে ভারত তাদের যে সীমান্তটা অরক্ষিত রাখে, যাতে যারা বাংলাদেশে সমস্যা সৃষ্টি করবে খেতে না মেয়েরা যেন পালিয়ে ভারতে চলে আসে। বাবা কিছু লোক তো আমার ঘাট থেকে নামলো, আর হলো গিয়ে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিছু যদি ভারত থেকে পাওয়া যায়, এই সব মিলিয়ে আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে। অভিজিৎবাবু, এখানে কোন একটা জায়গাতে কি মনে হয় যে এই যে আপনি বলছিলেন যে এটাকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য, বা এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বলুন, মানুষের খাবারের যোগান নেই এবং দ্রব্যমূল্য প্রচুর বৃদ্ধি পেয়েছে, সেখানে অনেকেই ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে, সেখানে এখন সেইগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই যে ভারত বিদ্বেষের এই জিগির তুলে সেটাকে মানুষ যাতে এদিকে মাথা দিয়ে রাখে, মানুষের যে বাস্তব যে অবস্থা সেটা যেন মানুষ ভুলে থাকে তার চেষ্টা হচ্ছে। কিন্তু কোন একটা জায়গায় কি মনে হয় যে এই যে এইগুলো করা হচ্ছে, সীমান্তে যে এই যে উত্তেজনাগুলো সৃষ্টি করা হচ্ছে, সীমান্তে এই ধরনের উত্তেজনা সৃষ্টি করে অন্য কোনো ষড়যন্ত্র করা হচ্ছে ভারতকে মানে ডিস্টার্ব করার জন্য বা ভারতের কোনো ক্ষতি করার জন্য, করতে পারে কি? কারণ আমরা অবশ্যই তো পাকিস্তানের তো একটা হাত তো রয়েছে বাংলাদেশের মাথার ওপর, এবং যে মৌলবাদীরা, পাকিস্তানি মৌলবাদীরা তারা সক্রিয় হয়ে উঠেছে এমনটা কিন্তু গোয়েন্দা রিপোর্টও বলছে। এখন এখানে কি অন্য ধরনের কোনো ষড়যন্ত্র হতে পারে? গত ৩-৪ দিন দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটে, একটা পাকিস্তানের ক্ষেত্রে, একটা বাংলাদেশের ক্ষেত্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখে শপথ নিয়েছেন। সেখানে প্রথম সারিতে আমাদের যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বসেছিল, সম্মানের সহিত বসিয়েছে। পাকিস্তানে কোনো লোকে ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা, বিলাল ভুট্টো গেছিল, ও ঢুকতেই পারেনি। ওকে, বাংলাদেশের মধ্যে কাউকে নিমন্ত্রিত ছিলই না, বাংলাদেশের মধ্যে কাউকে ডাকিয়েনি মনে হয়, বাংলাদেশ ছিল না। এক, পাকিস্তানের এই মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আইএমএফ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা না পেলে পরের মাসে ওরা কোনো কিছু কিনতে পারবে না, ওদের কাছে টাকা নেই, ডলার নেই, দেউলিয়া হয়ে গেছে পুরো দেউলিয়া দেশটা। পুরো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, কিছু আরবিয়ান কান্ট্রি, চীন, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি তাদের টাকায় বেঁচে আছে। তার মধ্যে এই মুহূর্তে চীন প্রায় হাত তুলে দিয়েছে, আরো প্রচুর টাকা দিয়ে দিয়েছে, আরো বার দিতে চাইছে না। আচ্ছা, এখন বাঁচোয়া $20 বিলিয়ন এরকম কিছু একটা দুটো আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক দেবে। আচ্ছা, ট্রাম্প বসার পর আদৌ পায় কিনা দেখবেন। এটা আপাতত এতটা স্পিড নেই, 4-5 বিলিয়ন পেয়েছিল। ফলে পাকিস্তানের এই মুহূর্তে অসম্ভব আর্থিক সংকট, এগুলো পাকিস্তানের সিনারিওটা। এবার বাংলাদেশের অবস্থায় বলি, পরশুদিন একটা খবর আমরা দেখলাম যে বাংলাদেশের যে ব্যাংকগুলি আছে তাদের ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক একটা সংস্থা মুডি ওরা ক্রেডিট রেটিং দেয়। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? ঠিক, এ গ্রেড, বি গ্রেড, মানে এই গ্রেড খুব ভালো, এরকম বাংলাদেশে প্রায় 5-6 ব্যাংকের গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে। ইভেন বাংলাদেশের অর্থনীতির যে ক্রেডিট সেটা কমিয়ে দিয়েছে। যদি কোন দেশের এই ক্রেডিট কমে যায় তার মানে সেখানে আপনি যদি কোনো জিনিস পাঠাবেন বা কোনো বিনিয়োগ করবেন তার টাকা নাও আসতে পারে, সংকেত, এই জন্য সংকেত। এবং কালকেও দেখতে পেলাম ভারতের যারা রপ্তানি করে, কিছু রপ্তানির কারক আমি দেখলাম নিউজ এসছে যে তারা কিনা আগামী কয়দিন পর তারা রপ্তানি করবে কিনা বা রপ্তানি স্থগিত রাখবে কিনা এটা চিন্তা ভাবনা করছে।
আমরা অলরেডি জানি আদানি গোষ্ঠী যে আমাদের ছিল যারা বিদ্যুৎ সাপ্লাই করতো বাংলাদেশে, তার প্রচুর টাকা দেনা পড়ে আছে। আচ্ছা, ভারত থেকে গত 6 মাসে ইউনিস সরকার আসবার পর ভারত প্রচুর ডিম পাঠিয়েছে, চাল পাঠিয়েছে, বিভিন্ন রকম খাবার পাঠিয়েছে, ওষুধপত্র পাঠিয়েছে। ভারত পাঠিয়ে এখনো পাঠাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি ওদের ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে, মানে কি ওইখানে আপনি বাণিজ্য করবেন, তাহলে কিন্তু আপনার বাণিজ্য মানে তো আয় টাকাটা না উঠে আসতে পারে। তাদের কাছে নেই টাকা, তারা দেউলিয়া হয়ে গেছে, ওদিকে যাচ্ছে ওরা। তো সেই ক্ষেত্রে ওই দুটো দেশ ভারতের পক্ষে কি এমন গুরুত্বপূর্ণ ভাবে ঝুঁকি হয়ে থাকবে? যুদ্ধ করতে গেলে আপনার সেনা পাঠাতে হবে, সেনা পাঠাতে গেলে তার পেটে খাবার যোগান দিতে হবে। তা আপনার কাছে যদি খাবার না থাকে, বস্ত্র বাসস্থান না থাকে, আগে যদি আমি খিদে পেটে থাকি, খেতে না পাই, যুদ্ধ কেন? কিন্তু সমস্যা তো সেটা অবশ্যই আমাদের কাছে এই ব্যাপারটা আমরা একরকম ভাবে দেখছি, কিন্তু এটাও তো হতে পারে যে আমার পাশের বাড়িতে যদি কারোর পেটে খাবার না থাকে, তাহলে সে ক্রাইম করবে এবং সেই প্রথম ক্রাইমটা আমার উপরেই করতে পারে, এমনটাও তো হতে পারে। এই জন্যই আপনি প্রথমেই বললেন যে বিএসএফরা অপারেশন অ্যালার্ট জারি করেছে, কাটা তারে বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যাতে বাংলাদেশ থেকে কোনো সমস্যা, মানে আমাদের না ওদের সমস্যা, না খেতে পাওয়া আমাদের এখানে আসা, ওরা যাতে এখানে এই প্রবলেমগুলো নিয়ে আসতে না পারে। কারণ আপনি দেখবেন গত 2-3 বার চুরি বেড়ে গেছে, বর্ডারে চুরি করার চেষ্টা বেড়ে গেছে। কারণ কি করবে মানুষ, তো খেয়ে বাঁচতে হবে। তো চুরি এগুলো বন্ধ করার জন্য তো বর্ডার, লোক চলে আসছে পালিয়ে এখান থেকে। ওইদিকে আবার রোহিঙ্গাতে আরাকান আর্মি দখল করেছে, ওইখানে নাকি প্রায় 60,000-70,000 লোক বসে আছে বাংলাদেশে ঢুকবে বলে। এর মধ্যে 10 লাখ ঢুকে বসে আছে, এর মধ্যে প্রচুর মানে বেআইনি ভাবে যত খবর ভারতে চলে আসার চেষ্টা করে, চলে এসছে, মালয়েশিয়া গেছে, ইন্দোনেশিয়া গেছে। ফলে এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে আপনি দেখেন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, ভারত বাঁচিয়ে রেখেছে, মালদ্বীপ দেউলিয়া দোরগোড়ায়, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, বাংলাদেশ দেউলিয়ার পথে, মুডি রেটিং কমিয়ে দিয়েছে, মায়ানমার বার্মা কোন সরকার বলতে কিছু নেই, বিদ্রোহীরা প্রায় অর্ধেক দখল করে নিয়েছে, গৃহযুদ্ধ চলছে, কোনো কিছুই নেই দেশটার মধ্যে এখন যা অবস্থা। আফগানিস্তান সে তার মৌলবাদী নীতি নিয়ে বসে আছে, কেউ আফগান বিশ্বাসযোগ্য যায়ও না, বুঝতে পেরেছেন তো। ইরানের সাথে আমেরিকা ইসরায়েল ঝগড়া, ফলে ইরানকে ওরা এম্বার্গোতে রেখে দিয়েছে। তো এই মুহূর্তে যদি দেখেন এশিয়াতে জাপান, চীন, ভারতবর্ষ, এই 3টে বৃহৎ দেশ ছাড়া এই দক্ষিণ এশিয়াতে, তবে এশিয়াতে প্রায় সব দেশের অবস্থা খারাপ। এর ফলে ভারতের সবচেয়ে দুঃখজনক ভাগ্য, ভারতের প্রতিবেশী ভালো পড়েনি, না চীন, না পাকিস্তান, না বাংলাদেশ, না শ্রীলঙ্কা, না বার্মা। শ্রীলঙ্কায় গন্ডগোল, তামিল ভার্সেস শ্রীলঙ্কা চললো 20 বছর, ভারতকে জেল পোহাতে হলো। মায়ানমারে একটা সময় এরা তো সবাই আসলে অখণ্ড ভারতেরই অঙ্গ ছিল, এবং এখানে ভারত থেকেই তো ভাগ হয়। এখন ভারত থেকে যে এই যে এখানে একটা বিষয় বুঝতে হবে যে এই ভাগটা আমরা আজকে বাংলাদেশ বলছি, পাকিস্তান বলছি, শ্রীলঙ্কা বলছি, আফগানিস্তান বলছি, অখণ্ড ভারত থেকে ভাগ হয়েছে। ভাগ হয়ে আজ কেন তাদের এই পরিস্থিতি, ভারতের এই পরিস্থিতি, পঞ্চম অর্থনীতি বিশ্বের এবং তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত, তাদের এই দুরবস্থার কারণ কি শুধুই তাদের ভুল পরিচালন নীতি, নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে? এর পেছনে দুটো কারণ। ভারতের সংস্কৃতি, একদম বসুধৈব কুটুম্বকম, সবাই আমাদের যে সংস্কৃতি, ভারতীয় কালচার এবং ভারতের শিক্ষা ব্যবস্থা, পৃথিবীতে আপনি একটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, এত সুন্দরভাবে ব্যাপারটা উপস্থাপন করলেন। পৃথিবীতে 5000 বছরের পুরনো সভ্যতা আর একটাও নেই। আচ্ছা, আপনি যদি বলেন পুরনো সভ্যতা, সুমেরিয়ান সভ্যতা ইরাকে নেই। আমরা জানি মিশরে ফারাওরা ছিল, এখন সেখানে ইসলাম নেই, ওরা নেই। গ্রিক দেশের জিউস দেবতা ছিল, ওরা এখন খ্রিস্টান। চীন সভ্যতা ছিল, তারা এখন কেউ আর মানে অফিসিয়ালি তারা কোনো ধর্ম মানে না, ধর্ম দমিয়ে রেখে দিয়ে ধর্ম পালন করতে দেয় না। সেই অর্থে পৃথিবীতে যে প্রাচীনতম যে 5-6টি সভ্যতা ছিল আমাদের এখনো টিকে আছে, এবং আমাদের যে
5,000 বা 4,000 সভ্যতা এখনো বহন করে চলেছি। প্রতিদিন 50 লক্ষ 1 কোটি লোক এখনো প্রয়াগে মহাকুম্ভে স্নান করছেন। মনে রাখবেন, আমাদের সংস্কৃতিকে গাইড করে আমাদের ধর্ম। ধর্ম মানে কি? এই যে কুম্ভ, এটা ধর্মীয় উৎসব। তো কুম্ভটা কেন হচ্ছে? মকর সংক্রান্তি, অর্থাৎ সূর্যদেব, আমরা জানি কর্কট থেকে মকরের মধ্যে ওর যাতায়াত, অর্থাৎ সর্ব দক্ষিণে চলে গেছিল। এখন ওই দিন থেকে সূর্য আবার উত্তর দিকে যাত্রা শুরু করেছে। জুন বা জুলাই মাসে এটা এসে কর্কটে ঠেকবে, আবার তার দক্ষিণ যাত্রা শুরু, অর্থাৎ উত্তরায়ণ শুরু হয়েছে। এই যে ভৌগোলিক ঘটনা সৌরজগতের, এটা আমরা পালন করছি ধর্ম হিসেবে। অর্থাৎ ভারতবর্ষ যখন আপনি ধর্মের কথা বলবেন, এটা না কোনো বিজ্ঞানের সাথে জড়িত, আমরা ওটা ওইভাবে দেখি। অর্থাৎ উত্তরায়ণ কোনো অন্ধবিশ্বাস নয়, এটা কোনো অন্ধবিশ্বাস। ঠিক, এর পেছনে একটা কারণ আছে, সায়েন্স আছে এবং সায়েন্স আছে। আবার যখন এটা যাত্রা শুরু করবে, এই যে উত্তরায়ণ যাত্রা শুরু, সর্বদক্ষিণ দিকে যাত্রা শুরু করলো, তার জন্য এটা আমরা করা হচ্ছে। এবং 12 বছর পর পর হয়, অর্থাৎ আমাদের বৃহস্পতি যে গ্রহটা, এটা 12 বছর পর পর এক জায়গাতে এসে দাঁড়ায়। এটা আমাদের পুরো ব্যাপারটা আমাদের পুরো বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। ওইগুলি ঘটেছে বলে ওটার এফেক্ট গুড অর ব্যাড তাকে আলোচনা করে আমরা এগুলো পালন করি। আচ্ছা, এই শুভ মুহূর্ত আমরা যে বলি, আপনি আজকে প্রোগ্রাম, এটা হয়তো আমরা যে বিষয় না, শুভ পঞ্জিকা দেখি, পঞ্জিকা কি থাকে? তিথি, নক্ষত্র, গ্রহ, এটাই তো অবস্থান। একদম। অর্থাৎ আমরা প্রাচীন কাল থেকে আমরা এই সম্পর্কে ওয়াকিবহাল। ওকে, তিথি মেনে, সেই সায়েন্স সম্পর্কে আমরা ওয়াকিবহাল, এবং সেই তিথি মেনেই আমরা এই ধর্মটাকে ধরে রেখেছি বলি এখনো আমরা 5,000 বছর যাওয়া যে সভ্যতা চলছে, আমরা এখনো বজায় রাখতে পেরেছি। এই সংস্কৃতিটাই আমাদের আসল শক্তি, এবং এইটাই আমাদের শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় আমাদের ছড়িয়ে আছে। ওকে, এখন আমাদের আজকে যে আলোচনার বিষয়টা ছিল, যে আমরা দর্শক বন্ধুরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে প্রজাতন্ত্র দিবসের আবহে আমাদের যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে 4,096 কিলোমিটার যে সীমান্ত, সেই সীমান্ত কতটা সুরক্ষিত আছে, এবং সেখানে বিজিবির এই ধরনের কর্নেলরা যখন এই ধরনের বক্তব্য করেন, তখন সীমান্তে উত্তেজনা তো এমনিতেই রয়েছে, সেই উত্তেজনায় পারদ আরো কতটা চড়তে পারে, প্রজাতন্ত্র দিবসের আবহে বিভিন্ন ধরনের ঘটনা হবার বা দুর্ঘটনা হবার কতটা আশঙ্কা থেকে যায়। খুব সুন্দরভাবে আপনি বলেছেন যে না, এই ধরনের কিছুই হবে না। এই চেষ্টাটা বিগত 5-6 মাস ধরে বাংলাদেশ করছে, কিন্তু কিছুই এখনো করতে পারেনি। বিজিবির ভয় কিন্তু তাদের নাগরিক থেকে বলছে, আমরা যথেষ্ট শক্তিশালী, আমরা জিরো লাইনে দাঁড়িয়ে আছি, আপনারা আমাদের কাজে ব্যাঘাত করবেন না, আমরা না বললে আপনারা আসবেন না। এইটা ছিল মূল কথা ওনার। ঠিক, গ্রামবাসীরা বিজিবি ভরসা রাখতে পারছে না, তখন আর মনে হচ্ছে বলে না না আমি দেখে নিতে পারি, আমি একাই যথেষ্ট, আপনার আসার দরকার নেই। মানে ওদের মনে সাহস যোগাচ্ছে। বিজেপিকে টপকে আপনারা কোন ধরনের এমন কিছু জিরো লাইনে যাবেন না যে বিএসএফ করা অ্যাকশন নিতে বাধ্য হয়, তখন উল্টো বিজেপি আবার কেস খাবে যে তোমরা কোথায় ছিলে, তোমরা কাজ করতে পারো। হ্যাঁ, এইটা হলো মূল ব্যাপার। এটা ওদের জনসাধারণ থেকে বিজেপির ভয়, যাতে না ওরা আন্তর্জাতিক সীমানার নিয়ম না মানে, এবং জনসাধারণের ভয় এই বিজেপিকে আমাদের সুরক্ষা দিতে পারবে। দুজন দুদিকে ভয়, তাদের মধ্যে সমস্যা। এটা ওইটা বোঝানোর জন্য আমি যথেষ্ট, আপনার আসতে হবে না, ব্যাঘাত কাটবেন না, আমরা না ডাকলে আপনারা আসবেন না। হ্যাঁ, এইটা হলো মূল ব্যাপার। ওকে, এখন এই যে সম্প্রতি যে ঘটনাটা হচ্ছে, সেটা হচ্ছে যে নদিয়ায় যে বাংকার পাওয়া যাচ্ছে, বাংকার খোঁজ মিলেছে, এটা কতটুকু উদ্বেগের ব্যাপার? এই বাংকার মানে কাঁটাতারের বেড়া তো মাটির ওপরে থাকছে, এখন নিচে যদি সেই পুরনো দিনের বাংকার যদি আবার হয়, এবং সেই বাংকারে শুধু মাদক দ্রব্য নয়, সেখানে ব্রাউন সুগার, ফেন্সিডিলের পাশাপাশি এসিও পাওয়া যাচ্ছে, তাহলে এটাও পাচার বাণিজ্যের জন্যই। এবং এটা এই বাংকার তো শুধু পাচারের জন্য ব্যবহার হচ্ছে, একটা সময় তো সন্ত্রাসবাদের জন্য ব্যবহার হতে পারে। দেখুন, এই ব্যাংকার গুলো পাওয়া গেছে নদিয়া সীমান্তে, মাছ দিয়া বলে জায়গা আছে, ওইখানে মাছ দিয়ে পাওয়া গেছে, এবং সেটি পাওয়া গেছে ভারতের এলাকাতে। মুশকিলটা হলো গিয়ে কি, পাচার বাণিজ্যে যারা আছে তারা দেশের কাঁটাতার মানে না, ওই দেশেও তাদের লোকরা নিজেদের লোক, আবার ওই পাড়ার লোকটা ভাবে এরা আমাদের নিজেদের লোক, কারণ প্রতিদিন ওরা জিনিসপত্র আদান প্রদান করছে। এই জিনিসটা পুরাপুরি চোরাচালানকারী। এইটা আমার মনে হয় বিএসএফ থেকে যারা আমাদের রাজনৈতিক দল
আছেন তারা যদি সতর্ক হন যে যারা যারা তোমার পুলিশ আছে যারা যারা এটা বিএসএফ থেকে একটা কত কিলোমিটারের মধ্যে কাজ করে বা ওটা থেকে 5-10 কিলোমিটার কিছুটা এরপরে তো আছে আমাদের মনে এটা একটা সমূহ আমাদের বিপদ কই চীনের বর্ডারতে আমি এরকম শুনিনি পাকিস্তানের বর্ডারতে এমন শোনা যায় না মাঝে মাঝে ড্রোন করে যে ফেলে অর্থাৎ বর্ডার সিল করা বলতে যেটা বুঝি সেটা করা সম্ভব হচ্ছে না এখানে নদী আছে নালা আছে এটা হলো কি আপনার যারা ওই বর্ডার এলাকার লোকরা আছে তাদের মধ্যে যারা জড়িত তারা এই কাজটা করে রেখেছে এটা বাংকার বলা ভুল এটা মাটির তলায় একটা বড় কি বলতে পারি একটা ঘর তৈরি করেছে বাংকার অন্যরকম মানে যেটা আমি বাংকার বলে আমরা যেটা বলি মানে যুদ্ধের কাজে সেটা অন্যরকম জিনিস সিম্পলি একটা লোহার ঢাকনাওয়ালা অনেকটা বড় আমরা সেপটিক ট্যাঙ্ক করি না বাড়ির মাটির সেপটিক ট্যাঙ্ক জলাশয় বা খাবারের জলের যে করি ওরকম একটা বড় ট্যাঙ্ক উপরে মানে পাতাল ঢাকা টাকা ছিল বিশাল একটা সিমেন্ট দিয়ে করেছে পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে যেসব জিনিস পাওয়া গেছে ফেন্সি ড্রিল বা ব্রাউন সুগার পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা কি পারপাসে ব্যবহার হয় হ্যাঁ আপনি যে সেকেন্ডটা বলেছেন ইয়েস এটা কিন্তু একটা বিরাট অ্যালার্মিং যদি এখানে লোক এসে লুকিয়ে থাকে কোন উগ্রপন্থী এসে অ্যাটাক এখান থেকে অপারেশন করতে পারে এবং অনেক উগ্রপন্থী ধরা পড়েছে কাশ্মীরে বম্বেতে কর্ণাটকে ইউপিতে তাদের জেরা করে জানা গেছে তারা বাংলাদেশ বর্ডার দিয়ে ঢুকেছিল আসাম বর্ডার দিয়ে ঢুকেছিল আমাদের নর্থ ইস্ট রাজ্যে করিডোর ব্যবহার করেছিল এটা কিন্তু বিরাট বড় একটা টেনশনের ব্যাপার আমরা ভারতীয়রা যদি নিজেরা সতর্ক না হই তাহলে কিন্তু সমূহ বিপদ এটা শুধুমাত্র পুলিশ বা বিএসএফ এর কাজ না আমাদের সতর্ক হতে হবে এই ধরনের কাজে আমরা সাপোর্ট দিতে পারি আমাদের সিকিউরিটি ফোর্সকে ঠিক বিশেষ করে সীমান্তে যারা বসবাস করছেন যারা পাচার বাণিজ্যের সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই আপনারা কমসে কম এই ধরনের কোনো খবর পেলে পরে প্রশাসনকে সেটা এই বার্তাটা দেওয়া এটা উচিত বলে মনে হয় কারণ দেশ এখন এই মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই হতে পারে যখন পার্শ্ববর্তী দেশে যখন রাষ্ট্রে যখন এই ধরনের অস্থিরতা বিরাজ করছে খাওয়া নেই পেটে চাকরি নেই কিছুই নেই কি করবে তারা ঠিক শুধু দুষ্কৃতি কার্যকলাপ নয় সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারে টাকাটন করতেই পারে 2000 ওইখানে 10 লোককে মেরে দিয়ে আসুন আপনি 10,000 টাকা দিয়ে উগ্রপন্থী কথা বললেন পাকিস্তানে আইএসআই নাকি শুনলাম ওইখানে এসছে বাংলাদেশে কথা বলে গেছে এখন টাকার যার পেটে টাকা নেই টাকা দিয়ে কোনো কিছু করতে পারে প্রচুর লোক ধরাও পড়েছে এবং টাকার জন্য কাজটা করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের যে উগ্রপন্থী সংস্থা বা সন্ত্রাসবাদী সংস্থাগুলো এরা এই ধরনের মানুষকে তো কাজে লাগায় ব্যবহার করে যাদের প্রয়োজন দোজ হু আর ইন নিড তো এখানে বাংলাদেশের এখন যে পরিস্থিতি বাংলাদেশের বহু মানুষকে এই ধরনের কাজে সন্ত্রাসবাদী কাজে লাগানোটা খুব সহজ তার জন্য সতর্ক থাকতে হবে আমরা কৈলাসহর সীমান্তে বাঁধ নির্মাণ একটি অবৈধ বাঁধ নির্মাণ নিয়েও কিন্তু আমরা বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে সীমান্তে একটা উত্তেজনা বিরাজ করছিল সীমান্তে একটা বিভ্রান্তি বিতর্ক ছড়িয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে যে বাঁধটা তৈরি করা হচ্ছে সেই বাঁধটা 10 কিলোমিটার সেই বাঁধের কিলোমিটার কিন্তু এখন পথ প্রশস্ত অনেকটা এবং তার ওপর দিয়ে একটা পাকা রাস্তা তৈরি হচ্ছে পাশাপাশি সেই বাঁধটা এতটাই উঁচু করা হয়েছে যে কোনো কারণে যদি ভারী বর্ষণ হয় তাহলে এখন বলা হচ্ছে যে কৈলাসহর এবং তার আশপাশের এলাকা যে কোনো মুহূর্তে ডুবে যাবে এবং জিরো লাইনের খুব কাছে চলে এসছে বাঁধের কিছুটা অংশ যে জায়গাটাতে যার জন্য বিএসএফ বাধা দিয়েছে সেই জায়গায় কাজ এখন বন্ধ রয়েছে কিন্তু বাকি জায়গার কাজ কিন্তু চলছে প্রায় 3 কিলোমিটারের মতো কাজ শেষ হয়ে গেছে এবং সেই বাঁধটা অনেকটা উঁচু হয়েছে এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য কতটা মানে হুমকির মুখে এটা দেখুন আমাদের যে আন্তর্জাতিক একটা চুক্তি আর আপনি নিজেও বললেন 150 গজের মধ্যে কোনো উঁচু কাঠামো তৈরি না করার কারণ উঁচু কাঠামোর পেছন থেকে বন্দুক নিয়ে গুলি করা যায় আড়ালে থেকে একদম যুদ্ধের সময় কাজ যে বাংকারের মতো তৈরি করা হয় এখন দেখতে হবে ওই রাস্তাটার মধ্যে ওইখানে ছিল এটা একটু ইতিহাসটা এরকম গত বছর বা তার আগের বছর বোধ গত বছরই কৈলাসহরের দিকে প্রচুর বন্যা হয়েছিল কৈলাসহর প্রায় ডুবে অবস্থা কৈলাস প্রচুর জল ঢুকে গেছিল কিন্তু পরবর্তীকালে এখন যেদিক দিয়ে বাঁধগুলো হচ্ছে ওইদিকে ভেঙে পুরো জলটা বাংলাদেশে চলে যায় আচ্ছা অর্থাৎ যে ভয়ঙ্কর বন্যা জলটা নেমেছিল তার প্রায় 80% ভেঙে বাংলাদেশে ব্যাপক ক্ষতি করে আচ্ছা কৈলাসহরে ঢুকেছিল এতেই কৈলাসহরে কি অবস্থা তো বাংলাদেশ দেখলো যে অ্যাকচুয়ালি আপনি ভৌগোলিক অবস্থান দেখেন ভারতবর্ষে যতগুলি নদী আছে তাদের সবগুলি গন্তব্য বাংলাদেশে
সব জল ঢালু বাংলাদেশের দিকে, উত্তর পূর্ব তাই, ত্রিপুরা সব নদীর উৎসমুখ ত্রিপুরাতে, গন্তব্যস্থল বাংলাদেশে, আসামেও তাই, মেঘালয়েও তাই, পশ্চিমবঙ্গেও তাই। ফলে চারদিক থেকে ভারতবর্ষের উঁচু জায়গায় আছে, বাংলাদেশে একটু নিচু করাইয়ের মতো জায়গাটা, ফলে সব জল বাংলাদেশের দিকে যায়। এখন মুশকিলটা হচ্ছে আমাদের যে এখন মানে জলবায়ু, আগে যে বৃষ্টিটা 7 দিন বা 10 দিন ঝিরঝির করে হতো, এখন এই বৃষ্টিটাই 3 দিনে 2 দিনে হয়ে যাচ্ছে, আবার খরা। ফলে এই যে ভয়ঙ্কর জলরাশি আসছে, এই জলরাশি বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে। বাংলাদেশ চেষ্টা করছে বাঁচানোর। বাংলাদেশ করছে কি, ভারতের সাথে যে নদীগুলি প্রচুর বন্যা সৃষ্টি করে বাংলাদেশের দিকে, সেগুলি বাঁচানোর জন্য বাংলাদেশ এখন রাস্তা করছে, রাস্তা উঁচু করছে। আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি এত উঁচু রাস্তা করছো কেন? কোন রাস্তা আগেই ছিল, এত উঁচু করছো কেন? গতবার তো গত 10-12 বছর এই বন্যাতে তো সব ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তা উঁচু করলে তো জল দাঁড়িয়ে লোক যাবে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সে এতটুকু রাস্তা উঁচু করতে পারে কিনা সীমান্তে, জিরো লাইনের এত কাছে। এখন দেখতে হবে এইটাই ব্যাপারটা, এই ব্যাপারটা ভারতের সাথে কথা বলা হয়েছে কিনা, বা এই ব্যাপারটা কি। বিএসএফ থেকে তো মনে হয় প্রথম দিকে যা বক্তব্য এসেছিল, বিএসএফ ব্যাপারটা জানতো, মানে বিএসএফ তো বাধা দেয়নি, পরবর্তীকালে হইচই হতে বাধা দিয়েছে। এখন পুরো তথ্যটা কিন্তু আমাদের কাছে নেই। এখন ভারতের দিকে যে বাঁধটা আছে, ভারতের সেটা বাড়াবে, কারণ বাংলাদেশ বাঁধ রাস্তা তৈরি করেছে উঁচু করে। ভারতের বাঁধ অলরেডি আছে, এক্সিস্টেন্স একটা আছে, এটা খুব মানে কোনো এটার কি বলবো, এটা সংস্কার করা হয়নি। ভারত চেষ্টা করবে এখানে বড় একটা উঁচু করে বাঁধটা ঠিক করা, কারণ নদীর জল আপনি যতই বাদ দেন, বাংলাদেশ যদি 10টাও বাদ দেয়, জল কিন্তু ঢালু অঞ্চলের দিকে যাবে, বাংলাদেশের দিকেই যাবে, বাংলাদেশ দিকেই যাবে। বাংলাদেশ ভালো করে ভারতের প্রয়োজন এখানে বাঁধ নির্মাণ করা, ওই বাঁধ দিয়ে প্রথম যে ধাক্কাটা, ভয়ঙ্কর জলটা যে আসে 2-3 দিন ঠেকিয়ে রাখতে পারবে, তারপর তো যাবেই, ভেঙে হলেও যাবে জল। কারণ জলকে আপনি কোনোদিন পৃথিবীতে কেউ জল আটকাতে পারেনি হবে, যে ঢালু এইদিকে জল নামছে, আমি বাদ দিয়ে রাখলাম আর জল ঘুরে চলে গেল, এটা আসলে পৃথিবীতে কোথাও শুনিনি আমি। না ঠিক, এই সায়েন্স হবে না, বাঁধের উপর দিয়ে যাবে, নাহলে বাঁধ ভেঙে যাবে। এখন ভারতের দরকার এই কৈলাসহর অঞ্চল যে অংশটা, এটার মধ্যে শুরু, কারণ আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে এটা দিল্লির নজরে নিয়ে এসেছেন, দিল্লিও চিন্তা ভাবনা করছে, হয়তো এর মধ্যে দেখবেন বাঁধের কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা সেদিকে অবশ্যই নজর রাখছি, কৈলাসহরের বাঁধ নিয়ে কি হচ্ছে এবং ভারত সরকার সে নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সে অবশ্যই আমরা জানাবো। কিন্তু এই যে উত্তেজনা, অভিজিৎবাবু, এই যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রজাতন্ত্র দিবসের আবহে এই আলোচনাগুলো আরো বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে, এই যে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কখনো নাগরিকদের মধ্যে উত্তেজনা, কখনো বিএসএফ বিজিবির মধ্যে উত্তেজনা, এখন শোনা যাচ্ছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের একটা বৈঠক হতে পারে, সেটা নিয়ে এটা শোনা যাচ্ছে। এই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ হবে? এই উত্তেজনাগুলো বা এই চাপানোতরগুলো কমবে বলে মনে হয় সেই বৈঠকে? না, এই বৈঠকটা মানে আগে থেকে ঠিক করা থাকে, এই বছর ইন্ডিয়াতে হবে, আরেক বছর, পরের বছর বাংলাদেশে হবে, এটা একটা গতানুগতিক বৈঠক। হ্যাঁ, এখন যেহেতু বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, মানে পরিবর্তন যেভাবেই হোক হয়েছে, এখন তো আর নেই শেখ হাসিনা, এখন নতুন আবহাওয়া এবং যে পরিস্থিতি শিকার মানে চলছে এই মুহূর্তে, আমার এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ যাই করুক, ভারত থেকে মনে হয় আমরা কোনো ওইখানে ফাঁদে পাওয়া দেওয়া আমাদের দরকার নেই, আমরা ভালোভাবেই আছি। আমাদের শিক্ষা, আমাদের শিল্প, আমাদের সবকিছু ভালোভাবেই চলছে, ওদের অবস্থা খারাপ, ফলে আমাদের উচিত হবে না ওদের ফাঁদে পা দেওয়া। এবং আপনি যে প্রশ্ন তুলেছেন, এই বৈঠকটা ফেব্রুয়ারিতে হবে, নিশ্চিন্ত থাকুন, আগে পিছু হতে পারে, এটা স্বাভাবিক বৈঠক। মানে বাংলাদেশ সরকার পরিবর্তন না হলেও বৈঠকটা হতো, সরকার হয়েছে বলে হয়তো আগে পিছু করবে, হয় 7 দিনে গিয়ে আসবে, 15 দিন পিছিয়ে দেবে, এই ব্যাপার, এটা হবে, এটা হয়, এটা কিন্তু এতদিন যখন একটা বৈঠক হতো, একটা নির্বাচিত সরকার যখন থাকতো, নির্বাচিত সরকারের পক্ষ হয়ে যখন এই ধরনের সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ডসরা যখন আসতো, বা ভারতের থেকে যখন বিএসএফ যেত, তখন বৈঠক থাকতো একরকম। কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকারের আমলে বর্ডার গার্ডসের যারা প্রধান যিনি আসবেন, বা ওনার সঙ্গে যারা অন্য কর্মকর্তারা আসবেন, ওনারাই বা কতটুকু ঠোস কদম নিতে পারবেন, বা একটা পোক্ত পদক্ষেপ নিতে পারবেন, বা ভূমিকা দিতে পারবেন, বা কথা দিতে পারবেন বলে মনে করেন? কারণ দেশটাই তো অশান্ত হয়ে রয়েছে। অশান্ত হোক আর শান্ত হোক, যে দেশের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, যে দেশে শান্তি শৃঙ্খলা এখনো আগের জায়গায় আসেনি, সেই দেশের যারা সরকারি কর্মকর্তা, সে সুরক্ষারই হোক
সামরিক বা সামরিক বেসামরিক হোক। তারা ভালো করে জানে কার সাথে কথা বলতে যাচ্ছে, এটা ভালো সঙ্গে কথা বলতে যাচ্ছে, এবং তাদের দেশের পরিস্থিতি কি তারা সে ভালোভাবেই জানে। অর্থাৎ বাস্তব এড়িয়ে এখানে এসে মনে হয় না ওরা সাংঘাতিক কিছু করবে। ভারতের যা কথাবার্তা ভারত বলে দেবে, ওনাকে হয়তো ওনার কথাবার্তা উনি বলবেন, আলটিমেটলি বাংলাদেশকে মানতে হবে। বিশেষ করে আপনি দেখতে পারবেন 20 জানুয়ারির পর বর্ডারে কিন্তু উত্তেজনা অনেকটা কম। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর এখন কিন্তু পাকিস্তান বাংলাদেশ যাই বলুন তারা কিন্তু আগের থেকে অনেক সতর্ক হয়ে গেছে, কারণ তারা ভালো জানে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কি, ট্রাম্পের সাথে মোদির ব্যক্তিগত সম্পর্ক কি, আর ভারতের অবস্থান এখন মানে আমেরিকার কাছে এই এশিয়াতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চীনকে আটকানোর জন্য। ফলে চীনকে আটকানোর জন্য ভারতকে এখন আমেরিকার দরকার। ফলে আমেরিকা কখনোই চাইবে না ভারত যাতে বিপদে পড়ুক। ফলে বাংলাদেশ বা পাকিস্তান যেই হোক না কেন তারা এই মুহূর্তে ভারতের থেকে বেশি গুরুত্ব আমেরিকার কাছে পাবে না। আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা যখন বললেন, বাইডেন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনূসের সরকারের একটা সখ্যতা ছিল সেখানে, এখন বর্তমানে সেটা কতটা ব্যাঘাত ঘটতে পারে ট্রাম্পে আসার পর? দেখুন, আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা কিন্তু শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র, যে কোনো রাষ্ট্র কখনোই আরেকটি রাষ্ট্রকে খোলা হাতে ছেড়ে দেবে না। আচ্ছা, আমেরিকা চেষ্টা করবে ভারত যাতে আগে রাশিয়ার উপর অনেকখানি নির্ভর করত, যদি আমেরিকার উপর নির্ভর করে। এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, পাকিস্তানের সেই অবস্থায় নেই যে ভারতের সাথে যুদ্ধ করবে। ছায়া যুদ্ধ হয়তো করতে পারে, উগ্রপন্থী পার্টি হোক, যে ভাবো না ইনডাইরেক্ট ওয়ার, ডাইরেক্ট ওয়ারের মতো চালাবার খাবার, মানে ওদের আর্থিক অবস্থা খুব খারাপ। চীন এই মুহূর্তে নিজেরাই খুব ব্যতিব্যস্ত, তাদের আর্থিক যে অবস্থা এবং বিভিন্নভাবে ওরা ব্যতিব্যস্ত। ফলে ভারত এখন খুব শক্তিশালী আস্তে আস্তে হয়ে উঠছে। আমেরিকার ভয় এখন যদি ভারত বেশি শক্তিশালী হয়ে যায়, পাকিস্তানকে যদি পুরোপুরি দমিয়ে দিতে পারে, চীনকেও যদি এটা কোনো চীনের সাথে কোনো রফা ভারতের হয়ে যায়, তাহলে এই যে ভারত মহাসাগর যেটা সিঙ্গাপুর থেকে আপনার হয়ে সুয়েজ ক্যানেল দিয়ে যায়, এইখান দিয়ে পৃথিবীর প্রায় 60% বাণিজ্য হয় সব দিক টোটাল যদি ধরেন। ফলে এই অঞ্চলটা শ্রীলঙ্কা ভারত মহাসাগর দিয়ে গেছে, এটার একদম পূর্ব দিকে যেখানে সিঙ্গাপুরের মালাক্কা প্রণালী, এখানে আমাদের নিকোবর দ্বীপ অবস্থিত, এখানে ভারত বিশাল বড় ঘাঁটি বানাচ্ছে। আবার আপনি মালদ্বীপ দিয়ে যান, সেখানে ভারতের আপনার লাক্ষাদ্বীপ অবস্থিত। ফলে ভারতের পক্ষে পুরো যে এই জলপথটা, পুরো প্যাসেজটা ভারত নিজের কন্ট্রোলে রাখতে পারে। ফলে আমেরিকা কখনোই চাইবে না ভারত এমন শক্তিশালী হয়ে উঠুক যাতে আমেরিকার কন্ট্রোলে বাইরে না যায়। ফলে এই মুহূর্তে পাকিস্তান কিন্তু ভারতকে ব্যস্ত রাখতো, পাকিস্তান পারছে না। ফলে এই আপনার এই মায়ানমার, বাংলাদেশে আমেরিকা আমার মনে হয় এরকম একটা জিনিস তৈরি করেছে যাতে ভারত এখন বাংলাদেশ এবং বার্মা নিয়ে ব্যস্ত থাকে। ফলে যাতে ভারত এদিকে নজর দিতে না পারে, এইটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এটা ভাববেন না যে বাংলাদেশ এবং বার্মা এরা আপনি হঠাৎ করে সরকার চেঞ্জ করে নিজেদের শক্তিতে তারা এতটা করতে পারছে, দুম করে ফেললো, এটা কিন্তু ভাববেন না। এখানে অনেক বড় খেলা আছে, অর্থাৎ ভারতকে দুদিকে ব্যস্ত রাখতে চাইছে ওরা। কারণ পাকিস্তানে ভারত ব্যস্ত রাখতে পারবে না, বরং পাকিস্তান ব্যস্ত আফগানিস্তানকে নিয়ে। আফগানিস্তান পাকিস্তানে মারছে, বুঝতে পেরেছেন না? ফলে এইটা আমার মনে হয় সব দেশ, এটা ভারতও চায় তার নিজেকে শক্তি রাখতে, আমেরিকাও চাইবে ভারত যাতে মার্কিনের উপর একটু নির্ভরশীল থাকে। এখন সেই আবহে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার পাওয়ার সম্ভাবনা কি দেখছেন? আগস্ট মাসে এই সরকারটা বসেছে, আগস্ট মাস পর্যন্ত চলুক না, কি হ্যাঁ চলুক, 1 বছর চলুক, তারপর দেখা যাবে। আগে তো চলতে হবে, বছরখানেক আগে অব্দি আপনি মানে আরো 6 মাস অব্দি আপনি বাংলাদেশে নির্বাচন হবার কোন ধরনের লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কোন আন্তর্জাতিক চাপ দেখা যাচ্ছে না। নির্বাচন কি, যারা আছে তারা 2025 কি পুরো বছরটা কাটাতে পারবে কি? আগে দেখুন না, সে তারা যারা আছে তারা কাটাতে পারবে কিনা সেটা তো বড় প্রশ্ন। এখন আন্তর্জাতিক মহল কি, আন্তর্জাতিক মহল কাছে বাংলাদেশের নেগলিজেবল কান্ট্রি, ধর্তব্যের বাইরে।
কারণ পাকিস্তান বাংলাদেশ মানে টাকা চাইতে আসবে, আমার দেশের এই অবস্থা, টাকা দিন। ওরা যখন কোনো কনফারেন্সে এখন পাকিস্তান থেকে সব পালিয়ে যায়। এখন বাংলাদেশের এই যে অস্থির পরিবেশটা, এটা কোন কোন দেশের, যে বিশ্বের কোন কোন রাষ্ট্রের জন্য এটা লাভদায়ক? মানে চীনের পক্ষে লাভদায়ক, কারণ এইটা দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত রাখতে পারে। একদম আমেরিকার পক্ষে লাভদায়ক, কিছুটা লাভদায়ক, কারণ এখানে ভারতকে ব্যতিব্যস্ত রাখা যাবে। এতদিন ছিল, এখনো কি লাভদায়ক? মানে সেই অর্থে যদি আমরা ক্যালকুলেট করি, বাইডেন প্রশাসনের জন্য লাভদায়ক ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য কি লাভদায়ক? বাংলাদেশ তো সেই ব্যাপারে আমাদের কিছু করেনি। আমি দেখুন বাংলাদেশ কিছু করতে পেরেছি আমাদেরকে, সীমান্ত একটু হইচই হয়েছে এই পর্যন্ত, একটু উত্তেজনা, আর তো কিছু করতে, সেই বাণিজ্য শুরু হয়ে গেছে। আমি এমন শুনতে পাচ্ছি ভারতের যে ট্রেন বন্ধ আছে, 1-2 বছর ভারত বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে, বাস চালু হচ্ছে। আমি তো এরকম পেপারও খবর এসছে যে আর 2-3 মাসের মধ্যে যে ঢাকা কলকাতা যে ট্রেনটা বন্ধ ছিল এটা চালু হবে। আচ্ছা, ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু হবে। আচ্ছা, তাহলে আমি তো দেখতে পাচ্ছি পজিটিভ, মানে কূটনৈতিক সম্পর্ক ঠিক হয়ে যাবে সব। টাকা না থাকলে আপনার কি টাকা তো আনতে হবে না ভারত থেকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলুন, আজকে বাংলাদেশের ছেড়ে দিন, বাংলাদেশের প্রায় 80% লোক কোথায় যেত ওরা স্বাস্থ্যের জন্য? ভারতবর্ষে আসতো। কি অবস্থা বলুন, লোকগুলো আজকে চিকিৎসা করাতে পারছে না। আশেপাশে এমন কোন দেশ যেতে পারে? বার্মাতে তো চিকিৎসা ব্যবস্থাই নেই। তাহলে আমার যেতে হবে না মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। তো যেতে গেলে প্লেন ভাড়াই প্রচুর পড়ে যায়। ওরা তো আমাদের জাস্ট বর্ডারটা ক্রস করে আমাদের আগরতলাতে প্রচুর লোক আসতো, একদম জাস্ট ওইখান থেকে আপনার একটা রিক্সা করে চলে আসতো, আপনার ইয়েতে বর্ডারতে এখান থেকে অটো করে চলে আসতো। ওকে যদি বলেন আপনি থাইল্যান্ডে যান প্লেনে করে ইন্টারন্যাশনাল ফ্লাইটে, আবার থাইল্যান্ড থেকে যদি আসেন, ভাষা বোঝেন না, প্লেন চড়ার মধ্যে পয়সা দিলে চিকিৎসা করবে কি? সবার তো প্লেনে চড়ার মধ্যে পয়সা নেই। ঠিক, ওরা তো নিয়ে স্বাস্থ্য তৈরি করতে পারে। এখন তার জন্যই বলা হয় যে গোটা বাংলাদেশ তো আর ভারত বিদ্বেষ হয়ে ওঠেনি। সেটা একাংশ মানুষ যারা হয়েছে, একাংশ বাংলাদেশী নাগরিক যারা হয়েছে, তারাই এই মুহূর্তে বা সর্বাগ্রে চোখে পড়ছে, কিন্তু এটা গোটা বাংলাদেশের চিত্র নয়। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবুর সঙ্গে থাকার জন্য। আজ প্রজাতন্ত্র দিবসের প্রাককালে, প্রাক সন্ধ্যায় আপনি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করলেন। ধন্যবাদ আপনাকে। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের প্রজাতন্ত্র দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা রইল। নমস্কার। দর্শক বন্ধুরা, সীমান্তে দুদেশের সমন্বয়, শান্তি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে বিএসএফ ও বিজিবি কর্মকর্তারা বৈঠকও করেন, কিন্তু 18 কোটি জনগণ পেছনে আছে বলে 140 কোটি জনগণের সীমান্তরক্ষী বিএসএফকে যখন সাইজ করার হুমকি দেয় বিজেপির কোনো এক কর্নেল, তখন একটি বিখ্যাত উক্তি মনে পড়ে, আমি বোকাদের সাথে তর্ক করি না, আমি শিক্ষা দিই। সময়ে ভারতবর্ষ প্রয়োজনে হয়তো তাই করবে। আপনাদের সবাইকে জানাই দেশের 76তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আগাম। আর প্রজাতন্ত্র দিবসের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।